সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পর্ব, চলো বৃত্ত চিনি। আজ থেকে মূলত একটু করে কাজ শুরু হবে, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের 170 পৃষ্ঠা থেকে শুরু করছি বৃত্তের জ্যা ও চাপ সম্পর্কে। এক কথা আজকে পর্বে বৃত্তের বিস্তারিত সম্পর্কে একটু তুলে ধরব, আর সেই সাথে দলগত কাজের যে একটি সমাধান রয়েছে 170 পৃষ্ঠা, সেই বিষয়ে আলোচনা করব। সাথেই থাকো, ধন্যবাদ। লক্ষ্য করছো দলগত কাজ, চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো, তারপর বৃত্তের উপর কতগুলো পিন বসিয়ে নাও। লক্ষ্য রাখবে ব্যাসের দুই প্রান্তে বৃত্তের উপর যেন দুটি পিন থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমি বুঝিয়ে দিচ্ছি। রাবার দিয়ে চিত্রের মতো ব্যাস ও জ্যা তৈরি করো। প্রয়োজনে পিনগুলোর গোড়ায় বিন্দু দিয়ে চিহ্নিত করো। তারপর বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্ত সহ সকল অঙ্গ নিয়ে সকলে আলোচনা করো। স্কেল ও সুতা ব্যবহার করে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ মেপে খাতায় লেখো। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো ঠিক আছে, এখানে যে বিষয়টা বলেছে দেখো, আমি একটু বোর্ডে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। আমি একটি বৃত্ত আঁকিয়ে নিলাম। আচ্ছা, এবারের কাজ করবে কি, এবারে এই যে পিনের কথা বলেছি, হ্যাঁ, সাপোজ আমি সামান্য কিছু পিন দিয়ে ব্যবহার করে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা পিন দিয়ে দিলাম। দেখো, আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি। মনে করো এটাই আমার সেই সাদা কাগজ, তার উপর বৃত্ত এঁকেছি এবং পিনগুলো বসিয়েছি। ঠিক আছে, এরকমভাবে পিন বসানো যাবে। এখন বলছে রাবার দিয়ে পিনের সাথে আমরা আটকে নেব। হ্যাঁ, এই যে দেখো আমার হাতে একটি রাবার আছে। এই যে এই রাবার যদি আমি এখন এরকম করে সাপোজ এই দুই পিনের সাথে এভাবে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এক রাবার দিয়েই দুইটা জ্যা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে একটা, লক্ষ্য করছো, আর এই পিনের সাথে দিলাম এটা একটা। এই যে এভাবে যদি আমি দুই পিনের সাথে আটকায় দিই, তাহলে দেখো দুটো জ্যা এখানে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই রাবারটাই মনে করো এখান থেকে এখানে গেল একটা, আর এটা আর এটা হচ্ছে যে এই দিক দিয়ে গেল। এটা মনে করো কেন্দ্রবৃত্তের, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপর এই যে এখান থেকে এখানে একটা গেল, এখান থেকে এখানে একটা গেল। যাক, তোমাদের এতটা নাই, আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, যেহেতু ওখানে নাম দেওয়া আছে, নাম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি পিন দিয়ে রাবারগুলো বসালাম। বসানোর পরে নাম দিয়েছি, এই যে নাম দিয়েছি সিডি, আর এই যে কেন্দ্র দিয়ে যেটা গিয়েছে সেটা এবি, ইএফ, আর এই কেন্দ্রটার নাম দিয়েছি আমি ও। এখন আমি এখান থেকে আগে সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করে দিই অ্যাট ফার্স্ট। তাহলে এই চিত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু শর্টকাট আলোচনা করছি। খাতা কলমের প্রয়োজন নেই, শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো, এখানে চারিদিক দিয়ে একটি বক্ররেখা আছে, এর নাম হচ্ছে পরিধি। তো পরিধির সংজ্ঞাটা তোমরা কিভাবে লিখবে যে গোলাকার বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে। ঠিক আছে, এই যে গোলাকার বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে তাকে পরিধি বলে। ওকে, এবারে এই যে এই একটা রেখা দেখো, বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছে, অর্থাৎ বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত গেছে। এর নাম হচ্ছে যে জ্যা। এটা কিন্তু বৃত্তের একটা বিন্দু, অসংখ্য বিন্দু আছে এখানে। তো এই বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দু সংযোগ করেছে একটা রেখা দ্বারা। তার মানে বৃত্তের যে কোনো দুটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তের জ্যা বলে। কেউ যদি মনে করে আমি এখান থেকে এই যে এখানে দেব, তাও কিন্তু জ্যা এটা। হ্যাঁ, এক বিন্দু থেকে আরেক বিন্দু, অর্থাৎ দুটি ভিন্ন বিন্দু। ঠিক আছে, দুটি ভিন্ন বিন্দু হলেই হবে। তাহলে এখানে দেখো আরেকটা রেখা, এই রেখাটা কি লক্ষ্য করছো, দেখো এখানে এই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে। হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের জ্যা, বৃত্তের সবচেয়ে বড় জ্যা। এক ধরনের বলতে এটা জ্যা, অবশ্যই জ্যা, কেননা বৃত্তের যে কোনো দুটি ভিন্ন বিন্দুর সংযোজক সরলরেখা হলেই সেটাই জ্যা হবে।
তবে এই যেটা বড়, এই জ্যাটা বড়, তার প্রমাণ হচ্ছে কেন্দ্রভেদ করে যে জ্যা যাবে সেটাই বড়। এই জ্যাকে কি বলে? ব্যাস বলে। এই বড় জ্যাকেই ব্যাস বলে। তাহলে ব্যাসের সংজ্ঞা দিবে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। বাস, দ্যাটস না, এটাই। তাহলে এই রেখাটা কি বলতো? আমি জানি, পেরে গেছো, এটা জ্যা। কেননা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সংযোজক করেছে, এটাও জ্যা, তাই না? এখন জ্যা পেলাম, পরিধি পেলাম, ব্যাস পেলাম, ব্যাসার্ধ। ব্যাসার্ধটা হচ্ছে যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। অর্থাৎ এই যে এই বিন্দু থেকে, এই যে শূন্য থেকে, অর্থাৎ এই যে ও থেকে বি পর্যন্ত এইটুকুই ব্যাস। আবার ও থেকে যদি কেউ এফে আসে, এদিক দিয়ে যদি একটি রেখা টানে, অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হলেই সেটাই হবে ব্যাসার্ধ। এই সংজ্ঞাটা দুইভাবে লেখা যাবে। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, কারণ পুরোটা ব্যাস, আর এই অর্ধেককে ব্যাসার্ধ বলে। ঠিক আছে? আবার কেউ যদি মনে করে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্বকেই ব্যাসার্ধ বলে। আর কি বাকি থাকলো? উপচাপ এবং অধিচাপ। এই বিষয়টা জানার আগে চাপটা আমরা জানি। চাপটা কি? চাপটা হচ্ছে এরকম, যেমন এই যে এই বিন্দু, সাপোজ এখান থেকে আমি শুরু করলাম, এটাই একটা চাপ, এই যে এটাই একটা চাপ, ঠিক আছে? অথবা এইটুকুই একটা চাপ, অথবা বৃত্তের এই যে এই অংশটুকু, এইটুকুই একটা চাপ, এই বিন্দু থেকে এই বিন্দু। তার মানে বিষয়টা হলো বৃত্তের যে কোনো দুটি বিন্দুর পরিধির অংশকেই চাপ বলে। যে কোনো দুটি বিন্দু, এখান থেকে এই বিন্দু নাও, এখান থেকে এই যে এই বিন্দু, এখান থেকে এই বিন্দু নাও, এই যে এইটুকুই তাহলে একটা চাপ। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর পরিধির মধ্যে, মানে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকেই চাপ বলে। ঠিক আছে? এখন উপচাপ কোনটি আর অধিচাপ কোনটি? তাহলে উপচাপ আর অধিচাপের সংজ্ঞা যদি লিখতে চাও, তাহলে তোমাকে চাপের সংজ্ঞাটা আগে দিতে হবে, যে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। এখন যদি আমি এইটুকু অংশ নিই একটা চাপ, তাহলে বাকি থাকলেও কিন্তু এখান থেকে এই পর্যন্ত, তাই না? অথবা আমি যদি বিষয়টাকে এইভাবে দেখাই, এইভাবে না দেখিয়ে মনে করো এইটুকু অংশ আমি চাপ বানালাম, এইটুকু অংশ একটা চাপ বানালাম, তাই না? আর বাকি থাকলো কতটুকু? এই পুরোটুকু অংশ বাকি থাকলো, এই পুরোটুকু। তাহলে একটা বড় হলো আর একটা ছোট হলো। তাহলে এই পরিধির ছোট অংশটিকে উপচাপ বলে, আর পরিধির এই বড় অংশটিকে অধিচাপ বলে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ চাপের ছোট অংশটি হচ্ছে উপচাপ, আর চাপের এই বড় অংশটি হচ্ছে অধিচাপ। এখন তোমাকে যদি বলে চিত্র এঁকে বুঝিয়ে দাও যে উপচাপ আর অধিচাপ কি, এই যে ছোট যে অংশটি আমরা রেখে দিলাম, সাপোজ এই যে এই অংশটা নিলাম চাপের, এটা তো একটা চাপ, এটা মনে করো উপচাপ। তাহলে এই অংশের নাম কি? এই চাপের নাম হচ্ছে দিবে ইএফ। আর এখানে মনে করো আরেকটি বসিয়ে দিতে পারো পি এম, যে যেটা ইচ্ছে বসিয়ে দিতে পারো। তাহলে এই বাকি অংশ থাকবে হচ্ছে যে ইপি এফ। যখন তুমি এই পি নাম দিবে এখানে, আর যখন লিখবে ই পি এফ, ঠিক আছে, তখনই কিন্তু শিক্ষক বুঝে যাবে, না শিক্ষার্থী বুঝেছে যে এটা উপচাপ আর বড়টা অধিচাপ, আর এই বড়টার নাম হচ্ছে ইপি এফ। এইভাবে চিহ্নিত করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দুটো জিনিস আমাদের বাদ থেকে গেল, সেটা হচ্ছে কি? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কি? আসলে এই যে কেন্দ্র থাকে, কেন্দ্র দিয়ে যে রেখাটি যায় সেটা তো আমরা জানি ব্যাস। কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, তাই না? তাহলে অর্ধবৃত্তের সংজ্ঞাটা এইভাবে দিতে পারো যে ব্যাস দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে অর্ধবৃত্ত বলে। কেননা ব্যাস দ্বারা যেটা বিভক্ত হয় সেটা বৃত্তকে সমান দ্বিখণ্ডিত করে। ওকে? আর একটা বিষয় কি? বৃত্তচাপ। বৃত্তচাপ কি? এই যে চাপ, অধিচাপ, উপচাপ আছে, তাহলে বৃত্তচাপ
বৃত্তচাপের সংজ্ঞাটাও দুইভাবে লেখা যায়। সেটা কি, যে এটা তো একটা জ্যা, তাই না? এটা একটা জ্যা, কিন্তু আবার এটাও কিন্তু একটা জ্যা। এই জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের যে কোনো অংশকেই চাপ বলে। অর্থাৎ এই জ্যা দ্বারা কিন্তু এই যে এই একটা অংশ হলো আর এই একটা অংশ হলো, তাই বলছে জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। অথবা এই যে এটা কি, এটা একটা পরিধি না? হ্যাঁ, যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করেছে সেটা তো পরিধি, পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। এখন এখানে যে বিষয়গুলো বলেছে যে এগুলো ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ, এগুলো মেপে খাতায় লেখো। তোমরা কিভাবে লিখবে চলো আমরা একটু দেখে নিই। এবার স্কেল ও সুতো ব্যবহার করে ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তের জ্যা, বৃত্তচাপ মেপে খাতায় লিখি। ঠিক আছে? তাহলে ব্যাস, ব্যাসার্ধ, তো এভাবে লিখবে তোমরা। ব্যাস, ব্যাস কত সেন্টিমিটার? হ্যাঁ, স্কেল দিয়ে মেপে দেখি আমরা। ব্যাস হচ্ছে মোটামুটি আমার এখানে আছে 20 সেন্টিমিটার, সুতরাং 20 দিয়ে দিলাম। ব্যাস 20 সেন্টিমিটার। হ্যাঁ, তোমাদের খাতায় যতটুকু হবে 5, 10 ততই লিখে দিবে 20 সেন্টিমিটার। তারপর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মাপার প্রয়োজন নেই, কেননা ব্যাসের অর্ধেকটাই ব্যাসার্ধ, তার মানে 10 সেন্টিমিটার। ঠিক আছে? তারপর কি লেখা আছে? বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা বলতে অনেকটা জ্যা আছে এখানে। হ্যাঁ, বৃত্তের জ্যা, জ্যা কিন্তু এখানে 4টা দেওয়া আছে, যেহেতু তোমাদের বইয়ের চিত্রটা আমি উঠিয়েছি। সিডি, সিডি, সিডি সমান কত আছে দেখি। সিডি সমান আমরা মাপলাম, এইভাবে দেখব। সিডি সমান হচ্ছে যে ঠিক 17, আমরা 17ই দিলাম, 17 সেন্টিমিটার। ঠিক আছে? তারপর এবি, এবিও একটা জ্যা, এটা সমান 20, কারণ এটা হচ্ছে বৃহত্তম জ্যা। তারপর এটা কত আছে দেখি। ইএফ, ইএফটা আছে এখানে দেখতে পাচ্ছি 18। ইএফ সমান 18 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে? তারপর জিএইচ, জিএইচ সমান কত দেওয়া আছে দেখি। জিএইচ সমান দেওয়া আছে, আমি একটু কম বেশি হলেও সঠিকটা নিয়ে নিচ্ছি। জিএইচ সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে? দশমিক যদি কোথাও এসে যায় তোমরা দশমিক বসাবে, যেমন এখানে 11.8 আসছে, হয়তো আমি 12 লিখে ফেলেছি। যাই হোক, যেটি আসুক কোনো সমস্যা নেই। দশমিক আসলে 11.8 বা 5.3, 5.4 যেটা আসবে সেটাই তোমরা লিখে নেবে। যেহেতু তোমাদের খাতায় করতে হবে, খাতায় কিন্তু বৃত্তটা অবশ্যই ছোট হবে এবং সেটা স্কেল দিয়ে মাপলে এর দৈর্ঘ্যগুলো অবশ্যই ছোট হবে। বৃত্তের জ্যা কিন্তু এগুলোই, এই সবগুলোই মাপতে হবে। বৃত্তচাপ, এখন এই বৃত্তচাপ কোনটা? বৃত্তচাপ হচ্ছে যে কোনোভাবে বৃত্তচাপ নিতে পারো। হ্যাঁ, যদি এই যে সিডি দ্বারা বৃত্তকে 2 ভাগ করো, তাহলে এই অংশে একটা চাপ থাকবে, এই অংশে একটা চাপ থাকবে, তাই না? তো যেহেতু আমাদের বৃত্তচাপ মাপতে হবে, তা আমরা এই মাঝেরটা দ্বারা অর্থাৎ ব্যাস দ্বারা বিভক্ত করে 2 পাশে 2টি বৃত্তচাপ পাবো, তাহলে 2টা সমান পাবো আমরা। তাহলে এই উপচাপ আর অধুচাপ নিতে হচ্ছে না, বা আলাদা করে মাপারও প্রয়োজন হচ্ছে না। আমার কথা বিষয়টা বুঝেছো? আমি যে উপচাপ মানে ছোট অংশকে যে উপচাপ আর বড় অংশকে যে অধিচাপ বলে, সেই বিষয়টা 2বার মাপা লাগছে আমরা যদি বৃত্তচাপ যদি সিডি দ্বারা বিভক্ত করি। তো আমরা এখানে বিষয়টা লিখবো এইভাবে যে এবি ব্যাস দ্বারা বিভক্ত বৃত্তচাপ দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, এই যে এবি ব্যাস দ্বারা 2 খণ্ড হলো,
এই যে দ্বিখণ্ডিত হলো, এই যে বিষয়টা আমি এইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাই না? এবি ব্যাস দ্বারা দ্বিখণ্ডিত হয়েছে। এখন দ্বিখণ্ডিত হলে এই যে এই বৃত্তচাপে, এইটুকুর বৃত্তচাপ, এই বৃত্তচাপ যতটুকু দৈর্ঘ্য এই বৃত্তচাপেরও ততটুকু দৈর্ঘ্য হবে। এই জন্য আমি সমানভাবে নিয়েছি। এই সিটি দ্বারা বিভক্ত এটাও কিন্তু হবে, তাহলে এদিকে একটা বৃত্তচাপ, ওদিকে একটা বৃত্তচাপ, আলাদা আলাদা বৃত্তচাপ হবে ও উপচাপ আর অধিচাপ হবে, ঠিক আছে? যার কারণে আমি এই ব্যাস দ্বারা দ্বিখণ্ডিত করেছি, তাই লিখেছি ব্যাস দ্বারা বিভক্ত বৃত্তচাপ দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য। হ্যাঁ, এখন বৃত্তচাপের দৈর্ঘ্য যদি আমরা এইটুকুর দৈর্ঘ্য মাপি, তাহলে স্কেল ব্যবহার করা সম্ভব না, কেননা স্কেল কিন্তু বাঁকা না। এতক্ষণ আমরা এগুলো ব্যবহার করলাম স্কেল দিয়ে, কেননা স্কেল সোজা। তাহলে এইটা ব্যবহার করার জন্য কিন্তু সুতোর প্রয়োজন। এই জন্য এখানে লিখেছি স্কেল ও সুতা ব্যবহার করে, স্কেল ও সুতা ব্যবহার করে ব্যাস ব্যাসার্ধ বৃত্তের যা এগুলো করো। হ্যাঁ, সুতা দিয়ে এগুলো করা যাবে, বাট স্কেল দিয়ে এগুলো করা গেল, এটা কিন্তু আর স্কেল দিয়ে করা যাচ্ছে না, যার কারণে সুতার প্রয়োজন হচ্ছে। এই যে আমার হাতে মনে করে এই যে একটা সুতো নিয়ে নিয়েছি, এখন সুতো দিয়ে কী করে মাপবে? হ্যাঁ, তোমরা কি করবে, এই যে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে মাথা ধরবে সুতো, তারপর এই যে এইভাবে বসিয়ে যাবে, এই যে এইভাবে এইভাবে সুতো এইভাবে, দেখো আমি বসিয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে এই যে এইভাবে যাবে, তারপরে এই মাথা ছেড়ে দিবে, কোনো সমস্যা নাই, এভাবে ছেড়ে দিবে, কোনো প্রবলেম। দাগের উপর দিয়ে নিয়ে যাবে, তাহলেই হবে। অল্প অল্প করে নেবে, তাছাড়া মাপটা ঠিক পাবে না। এই পর্যন্ত। এখন এই যে এই পর্যন্ত গেল, এই পর্যন্ত গেল, ঠিক আছে? এখন এই পর্যন্ত সুতোর আমরা মাপ দেব। এই যে আমরা পেলাম হচ্ছে মোটামুটিভাবে, এটা আছে আমার মোট 30 সেন্টিমিটার, একটু পার হয়ে গেছে, তাহলে 30.5 দেওয়া যায়, অর্থাৎ 30.5 সেন্টিমিটার হলো। তাহলে এ বি ব্যাস দ্বারা বিভক্ত বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য হচ্ছে যে 30.5 সেন্টিমিটার হলো, ঠিক আছে? মোটামুটিভাবে মাপলাম আমি, কিন্তু এখন এই পরিধি বা ব্যাসের যে অনুপাত আছে সেটা গিয়ে কিন্তু কম বেশি হতে পারে, আগেই বলে দিচ্ছি। মোটামুটিভাবে তোমরা যে ধারণাটা নেবে এটাই আমি বুঝিয়ে দিলাম, যে সুতো কেন ব্যবহার করতে বলেছি, ঠিক আছে? এই বৃত্তচাপটা কিন্তু অন্যভাবে মাপা যায়, কিভাবে সেটা আমি আরেকটু প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখো আমার হাতে কিন্তু একটি বৃত্ত আছে, ঠিক আছে? এখন এই বৃত্তচাপ এই পুরোটাই কিন্তু একটা পরিধি। হ্যাঁ, এখন এই অর্ধবৃত্ত যেটাকে বলে আমরা, এই অর্ধবৃত্তের বৃত্তচাপ আমরা যখন মাপবো, সাপোজ এই পুরোটাও দেওয়া যাবে। আচ্ছা, আমি পুরোটাই রাখি, না কেটে পুরোটাই রাখি। সেটা কি, দেখো মনে করো এখানে আমি একটা চিহ্নিত করলাম, ঠিক আছে? এই চিহ্নিতর বেলা গিয়ে দেখো এখানে আমি বড় দিকে লম্বা করে স্কেল দিয়ে একটি রেখা টানলাম, এই যে দাগ আছে এই দাগ সোজা, এই যে রেখার এই বিন্দু সোজা আমি ধরলাম। এখন এটাকে আমরা এইভাবে ঘোরাবো, এভাবে ঘোরাবো আর চলে যাব, ঠিক আছে? এভাবে ঘোরাবো আর চলে যাব, চলে গিয়ে দেখি কোথায় পড়ে, এইখানে সেই দাগটা পড়ে গেল, ঠিক আছে? চাকার মতন ঘুরবে আর চলে যাওয়া। হ্যাঁ, ঠিক আছে, গরুর গাড়ির চাকা এই যে এখানে আসলো। এখন এই বৃত্তের পুরো পরিধির দৈর্ঘ্যটা কত হলো? হ্যাঁ, পুরো পরিধির দৈর্ঘ্যটা এখন স্কেল দিয়ে এটা মাপবে, মাপার পর অর্ধেকটাই এই অর্ধেক অংশ হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছ আশা করছি। হ্যাঁ, এরকম করেও তোমরা বৃত্তচাপ দুটি প্রত্যেকটির দৈর্ঘ্য মাপতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার কি বলেছে দেখো, কিছু প্রশ্ন আছে, সাইডে লক্ষ্য করছো। প্রথম প্রশ্ন, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক কি দেখতে পাচ্ছ? বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ, এই দেখো ব্যাস 20 আর ব্যাসার্ধ 10, তাহলে ব্যাস ও ব্যাসের মধ্যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাস ব্যাসার্ধের
দ্বিগুণ। ওকে, বৃত্তের কোণ যেটি সবচেয়ে বড়, এখানে তোমরা লক্ষ্য করছো বৃত্তের কোণ যেটি এই যে এবি, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যেটি সবচেয়ে বড়। ঠিক আছে, তারপর সবচেয়ে বড় যেটিকে আমরা কি বলে থাকি? সবচেয়ে বড় যেটিকে আমরা ব্যাস বলে থাকি, কেন্দ্র দিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে, তাদের দৈর্ঘ্য কিরূপ? হ্যাঁ, কত সুন্দর কথা। বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে, তাদের দৈর্ঘ্য কেমন? তাদের দৈর্ঘ্য সমান। হ্যাঁ, এই যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করেছে, তো তাদের দৈর্ঘ্য, এখন তাদের দৈর্ঘ্য তো অবশ্যই সমান হবে, অর্থাৎ ব্যাসটাও সমান হবে। আবার যদি এই যে চাপটা নাও, অর্ধবৃত্তের যে চাপ, এই চাপের মাপও কিন্তু সমান হবে, তাই না? তাই তোমরা লিখবে যে বৃত্তের যে ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করেছে, প্রত্যেকটির দৈর্ঘ্য সমান। আচ্ছা, এরপর তোমরা কি দেখতে পাচ্ছ? কি বলেছে? বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুইটির প্রত্যেকটিকে কি বলা হয়? অর্থাৎ এই যে আমরা কিন্তু একবার লিখেছিলাম এবি ব্যাস দ্বারা বিভক্ত, বিভক্ত না লিখে কেউ যদি সৃষ্ট লেখে তাতেও হবে। হ্যাঁ, এটা লিখলেও হবে যে ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেকটিকে কি বলে? ব্যাস দ্বারা সৃষ্ট দুটো চাপ তৈরি হয়েছে, তো দুটো চাপের প্রত্যেকটিকে কি বলে? এই যে দেখো অর্ধবৃত্ত আঁকি আমি, এখানে আছে। ঠিক আছে, এটাই তার প্রমাণ। ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেক অংশকে অর্ধবৃত্ত বলে, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর স্ক্রিনে যে ছবি দুটো দেখতে পাচ্ছ, দেখো কাগজ কেটে এই চিত্রের মতো করে তোমরাও এই বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি এগুলো দেখাতে হবে। তো দেখো এটা করার জন্য তোমরা কি করবে? এই যে এরকমভাবে আগে একটি কাগজ কেটে নেওয়ার পরে তোমরা কি করবে? যে দিক দিয়ে কাটবে, ঠিক আছে, তোমরা এইভাবে যে দিক দিয়ে কাটবে সেদিক দিয়ে এভাবে দাগ দিয়ে নেবে, তাছাড়া কিন্তু কাটতে গিয়েও ভুল হবে। সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এগুলো রাখবো, এই দাগটা রাখবো। হ্যাঁ, এটা মনে করো কেন্দ্র, এখানে একটা দাগ দিয়ে নাও। ঠিক আছে, আর এটা একটা যে এখানে একটা দাগ দিয়ে নাও। ওকে, এই দাগগুলো আমরা রাখবো, তাহলে কাগজ কাটতে সুবিধা হবে। তো ঠিক আছে, আমি কেটে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে তোমরা দেখো লক্ষ্য করছো আমি কত সুন্দর করে আগে, এই জন্যে আমি দাগটা দিয়ে দিয়েছিলাম কলম দিয়ে, যেন এই দাগগুলো না কাটে। হঠাৎ করে কিন্তু আমার সিজারটা যদি এদিকে পড়ে যেত, কেটে যেত, বা এই দিক দিয়ে, তাহলে তো আমি এইটা পেতাম না। দেখো এই যে পরিধি, হ্যাঁ, চারদিক দিয়ে যেটা কাগজ দেখতে পাচ্ছ এটাই পরিধি, তারপরে এই দিক দিয়ে যে কাগজটা আমি কাটিনি এটা যে, আর এটা হচ্ছে যে কি ব্যাসার্ধ। আর ব্যাস যদি পুরোটা রাখতে আর এদিকে যদি আরেকটি কাগজ রাখতে তাও বোঝা যেত। ঠিক আছে, এরকম করে তোমরা টিচারকে প্রয়োজন অনুযায়ী বা টিচারের কমান্ড অনুযায়ী কাগজ কেটে দেখাতে পারো। এখন আরেকটা কথা বলেছে যে 2 নম্বরটা, পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় বিভিন্ন মাপের কয়েকটি বৃত্ত আঁকো। অর্থাৎ বিভিন্ন মাপের, কোনোটার ব্যাসার্ধ আমি 3 ইঞ্চি নিলাম, কোনোটার ব্যাসার্ধ 4 ইঞ্চি নিলাম, কোনোটার ব্যাসার্ধ আমি 5 ইঞ্চি নিলাম। ব্যাসার্ধ যতটুক নিবে, অর্থাৎ তোমাদের যে কম্পাস, এই যে আমি এই যে বৃত্ত কম্পাসের কথা বলছি, এই এখানকার দূরত্ব, পেন্সিল থেকে কাটার দূরত্ব যত বড় নেবে বৃত্ত তত বড় হবে, তাই না? তারপরে এখন এখানে কি করতে হবে, কি করতে বলেছে দেখো, প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা বা ব্যাস আঁকো। অর্থাৎ কেন্দ্রগামী জ্যা, এই যে এইটা আঁকতে বলেছে। ঠিক আছে, এটা আঁকতে বলেছে। তারপর কি, এবার খাতার নিচের ছক বা সারণীটি তৈরি করে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রগামী জ্যা বা ব্যাসের দৈর্ঘ্য পরিমাপ করে সারণীটি
পূরণ করো এবং সহপাঠীর সাথে ফলাফল নির্ণয় করো। অর্থাৎ প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য মাপতে বলেছে। খুব সহজ, চারটা তোমরা লক্ষ্য করছো, একটু বইটা দেখো যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য, কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য, তো কেন্দ্র থেকে যেটা দৈর্ঘ্য সেটা কি ব্যাসার্ধ, ও মেপে খাতায় লিখবে, ঠিক আছে, ওকে। তারপর কেন্দ্রগামী জ্যা দৈর্ঘ্য বা ব্যাস, তো কেন্দ্র দিয়ে যেটা যায় সেটার নামই হচ্ছে যে ব্যাস। এটা একটা জ্যা, কিন্তু যে যা কেন্দ্র দিয়ে যায় তার নাম হচ্ছে ব্যাস, তো ব্যাসেরটা মেপে দেখবে, লিখবে। তারপর বলেছে যে কি ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী জ্যা বা ব্যাসের মধ্যকার সম্পর্ক বর্ণনা করো। সম্পর্ক কি দেখতে পাচ্ছ? সম্পর্ক এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু শর্টকাটে বুঝিয়ে দিলাম শুধু। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে ব্যাসের দৈর্ঘ্য, আর ব্যাস ব্যাসার্ধের সম্পর্ক দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। এই প্রত্যেকটাতে এই একই জিনিস দেখতে পাচ্ছি, তাই না? আর তাই তো হবে, কেননা ব্যাস হচ্ছে যে ব্যাসার্ধের ডাবল, ঠিক আছে। এই 3টা বৃত্ত আমি এঁকেছি, 3টা বৃত্তের বেলা একই কথাটা লিখতে হবে। আর এদিকে ব্যাসার্ধের মাপ, এদিকে ব্যাসের মাপ, ইজি মেটার। তো ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো বা বিরক্ত মনে করছো। আজ আর নয়, আগামী দিনে ইনশাআল্লাহ 3য় পর্ব তুলে ধরবো 171 পৃষ্ঠা থেকে। তোমরা ভালো থেকো, এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অল করে রাখবে, যেন ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমরাই আগে পেয়ে থাকো। আল্লাহ হাফেজ।